হ্যালো স্টুডেন্টস, ক্লাস 5 এর ভাষা পাঠ যে তোমাদের বই আছে তার লেসন 8 শেষ লেসন যেটা বা পাঠ অনুচ্ছেদ রচনা সেটা আছে তোমাদের থার্ড টার্ম পরীক্ষায়, অর্থাৎ ফাইনাল পরীক্ষায় এই রচনা কিছু তোমাদের বাংলা প্রশ্নে থাকতে পারে এবং এই চ্যাপ্টারটা ভাষা পাঠের অনুচ্ছেদ রচনা 58 পাতা থেকে 62 পাতা। এখানে আরেকটা কথা বলে দিই, তোমাদের এক্সট্রা কিছু রচনা দেওয়া আছে যেটা তোমাদের ডেসক্রিপশন বক্সেই পাবা। ফ্রি পিডিএফ ডাউনলোড, সেটাকে ডাউনলোড করে নেওয়া। ওখানে দেখবে কিছু তোমাদের অনুচ্ছেদ রচনা দেওয়া আছে এক্সট্রা। চলে যাই, দেখো বাংলার উৎসব। প্রথমে তোমাদের রচনা আছে বাংলার উৎসব। এই রচনাগুলো তোমরা পড়বে। তারপরে রচনা আছে বিদ্যালয় গ্রন্থাগার। তাহলে একটা হলো বাংলা উৎসব, দ্বিতীয় হচ্ছে বিদ্যালয় গ্রন্থাগার, তৃতীয় হচ্ছে গাছ আমাদের বন্ধু। হ্যাঁ, গাছ আমাদের বন্ধু। তারপরে আছে জগদীশচন্দ্র বসু। এই কটা তোমাদের আছে। এটা আমি তোমাদেরকে পড়লাম না, ওটা তোমরা পড়ে নেবে এবং লেখার অভ্যাস করবে। তারপরে দেখো তোমাদের অনুসরণীতে কিছু দিয়েছে হাতে কলমে। তোমরা অনুচ্ছেদের কয়েকটি নমুনা পড়লে, এবার নিচে দেওয়া সংকেতগুলো অনুসরণ করে অনুচ্ছেদ লেখো। এবার দেখো তোমাদের 1 নম্বরে দিয়েছে একটা রচনা, কি না তো তোমার দেখা একটি মেলা। কি কি পয়েন্ট আছে? কবে, কোথায়? দেখো আমি এটা তোমাদেরকে একটু বড় করে দেখাই। দেখো তোমার দেখা একটি মেলা, পয়েন্ট কি কি দিতে হবে? মেলাটা কবে, মেলাটা কোথায়, কখন বসে, কারা কাদের সঙ্গে, কিভাবে তুমি মেলায় পৌঁছালে, কি কি দেখলে, মেলা কেমন লাগলো, বিশেষ কোনো ঘটনার পরিচয়, ফিরে আসা। তাহলে এইগুলো পয়েন্ট, এই পয়েন্টগুলো থাকলে দিয়ে তোমাদেরকে রচনাটা লিখতে হবে। দেখো তোমাদের জন্য একটা রচনা লিখেছি পয়েন্টগুলো দিয়ে। আমার দেখা একটি মেলা। মেলা হলো আনন্দ ও মিলন উৎসবের এক অপরূপ স্থান। গত বছর শীতের ছুটিতে আমাদের গ্রামে পৌষ সংক্রান্তি উপলক্ষে এক বিশাল মেলার আয়োজন করা হয়েছিল। প্রতি বছর জানুয়ারি মাসের মাঝামাঝি সময়ে নদীর ধারের খোলা মাঠে এই মেলা বসে। সন্ধ্যাবেলায় আমি আমার বাবা-মা এবং বন্ধুদের সঙ্গে হেঁটে মেলায় পৌঁছেছিলাম। মেলায় ঢুকে চারপাশের আলো, বাজনার শব্দ আর মানুষের ভিড় দেখে আমার মন আনন্দে ভরে উঠেছিল। মেলায় নানা রকমের দোকান বসেছিল, যেমন মাটির খেলনা, জিলেপি, পাঁপড় ভাজা, চাট এবং সুন্দর সুন্দর কুটির শিল্পের জিনিসপত্র। মেলায় গিয়ে আমি নাগরদোলায় চড়েছিলাম, যা আমার কাছে দারুণ রোমাঞ্চকর লেগেছিল। এরপর আমরা সবাই মিলে গরম গরম জিলেপি ও জিলেপির সঙ্গে জিলেপির মিষ্টি আমেজ উপভোগ করেছিলাম। মেলাটি আমার অত্যন্ত চমৎকার এবং আনন্দদায়ক লেগেছিল। মেলার বিশেষ ঘটনাটি ছিল মেলা প্রাঙ্গণে আয়োজিত একটি ঐতিহ্যবাহী বাউল গানের আসর, যা সব বয়সের মানুষকে মুগ্ধ করেছিল। রাতের বেলায় কেনাকাটা শেষ করে বেশ আনন্দ আর রঙিন স্মৃতি মনে নিয়ে আমরা বাড়ি ফিরে এসেছিলাম। এটা হচ্ছে আমার দেখা একটা মেলা। দ্বিতীয় নম্বর তোমাদের আসে, দেখো একটি গ্রাম বা শহরের আত্মকথা। একটি গ্রাম বা শহরের আত্মকথা, কি কি পয়েন্ট থাকবে? কোন গ্রাম, কোন শহর, তার সংক্ষিপ্ত পরিচয়, পুরনো কোনো ঘটনা, সময় কিভাবে বদলে গেছে। এই পয়েন্টগুলো নিয়ে একটা রচনা লিখতে হবে। তোমাদের পরীক্ষাতে এভাবেই দেবে যে এটাই ধরো তুলে দিল, পয়েন্টগুলো তুলে দিল এবং বলে দিল একটি গ্রাম বা শহরের আত্মকথা, তখন তোমাদেরকে লিখতে হবে। এটা অভ্যাস করবে। তাহলে দেখো, একটি গ্রামের আত্মকথা। আমি রূপপুর নদীর ধারে গড়ে ওঠা শান্ত একটা ছোট্ট গ্রাম। সবুজ ধান ক্ষেত, আঁকাবাঁকা মাটির পথ আর বটগাছের ছায়া নিয়ে আমার জীবন। বহু বছর ধরে কত শত মানুষের হাসি কান্না আর সুখ দুঃখের নীরব সাক্ষী হয়ে আমি দাঁড়িয়ে আছি। পুরনো দিনের কথা আজও আমার স্পষ্ট মনে পড়ে। বহু বছর আগে যখন এই অঞ্চলে ভীষণ বন্যা হয়েছিল, তখন রূপসী নদীর জল আমার সব ঘরবাড়ি ভাসিয়ে নিয়ে যায়। সেই কঠিন বিপদের দিনে আমার বুক জড়িয়ে ধরে গ্রামের মানুষেরা একজোট হয়েছিল।
সবাই একে অপরের পাশে দাঁড়িয়ে নতুন করে আবার জীবন গড়ে তুলেছিল। মানুষগুলোর সেই ভালোবাসা আর সাহসের কথা আমি কখনোই ভুলব না। কালের নিয়মে সময়ের সাথে সাথে আজ আমি অনেক বদলে গেছি। আগের সেই কাঁচা মাটির পথগুলো এখন পিচ বাঁধানো পাকা রাস্তা হয়েছে। রাতের আঁধার দূর করতে ঘরে ঘরে এসেছে বিজলি বাতি। আমার বুকের ওপর আজ তৈরি হয়েছে প্রাইমারি স্কুল, স্বাস্থ্যকেন্দ্র আর পাকা বাড়িঘর। ধান ক্ষেত ঘেঁষে এখন সাইকেল আর মোটর সাইকেলের ব্যস্ততা। রূপ আগের মতো না থাকলেও মানুষের প্রতি আমার ভালোবাসা আর মমতা আজ এই রকমই আছে। হ্যাঁ, একটা গ্রামের আত্মকথা, একটা গ্রাম নিজের কথা বলছে। ৩ নম্বর দেখো যে একটি বৃষ্টির দিন। কি, কি পয়েন্ট আছে? বৃষ্টি পূর্বাভাস, ঝড়ের তাণ্ডব, সারাদিন তুমি যা, যা করলে তোমার কেমন লাগলো নিয়ে একটা রচনা লিখতে হবে। দেখো লিখেছি একটি বৃষ্টির দিন। গত জুলাই মাসের এক শনিবারের কথা। সকাল থেকেই আকাশটা বেশ থমথমে হয়েছিল। বেলা বাড়তে না বাড়তেই ঘন কালো মেঘে ঢেকে গেল পুরো আকাশ, আর চারদিক অন্ধকার হয়ে এলো। ঠান্ডা হাওয়া বইতে শুরু করতেই আমরা বুঝে গেলাম বড় কোনো ঝড় বৃষ্টি আসছে। একটু পরেই সাঁয় সাঁয় শব্দে দমকা হাওয়া বইতে শুরু করলো। গাছের ডালপালাগুলো মড়মড় করে দুলতে লাগলো, আর শুরু হলো ঝড়ের তাণ্ডব। জানালার কাঁচগুলোতে বাতাসের ধাক্কা লাগছিল, আর তারপর পরই ঝুমঝুম করে নেমে এলো মুষলধারে বৃষ্টি। ঝড়ের দাপটে আমাদের উঠোনের বড় আম গাছটার একটা ডাল ভেঙে পড়ল। স্কুল ছুটি থাকায় সারাদিন আমি বাড়িতেই ছিলাম। জানালার পাশে বসে ঝড়ঝড় বৃষ্টি আর বৃষ্টির শব্দের আনন্দ উপভোগ করছিলাম। মা দুপুরের খাবারের গরম গরম খিচুড়ি আর বেগুন ভাজা বানিয়ে দিয়েছিলেন, যা বৃষ্টির দিনে খেতে দারুণ লেগেছিল। বিকেলের ঘরে বারান্দায় বসে কাগজের নৌকা বানিয়ে জমা জলে ভাসে খেলা করলাম, আর ভাইয়ের সাথে বসে গল্পের বই পড়লাম। সব মিলিয়ে সারাদিন এক অন্যরকম আনন্দ ও শান্তিতে কেটে গেল। ধুলোবালি ধুয়ে প্রকৃতি যেন নতুন রূপ পেয়েছিল। বৃষ্টির এই মনোরম রূপ এবং বাড়িতে কাটানো এই দিনটি আমার স্মৃতিতে বহুদিন অমলিন হয়ে থাকবে। ৩ নম্বরটা হলো, ৪ নম্বরে দেখো কি আছে। ৪ নম্বরে দিয়েছে ছুটির দিনে বনভোজন। পরিকল্পনা করা, মানে একটা বনভোজন করার পরিকল্পনা। বনভোজন, বেরোনো, সঙ্গীদের সঙ্গে কথাবার্তা, কোথায় হলো বনভোজন স্থানটির পরিচয় দিতে হবে, কি কি খাওয়া হলো, কিভাবে সারাদিন কাটালাম বা কাটালে, কিভাবে ফিরলে, এ পুরো বনভোজনের ডাটা দিতে হবে। ছুটির দিনে বনভোজন, তাহলে পড়ি। গত রোববার ছুটির দিনে আমরা সবাই মিলে বনভোজনে যাওয়ার পরিকল্পনা করেছিলাম। শীতের মিষ্টি সকালে ভাই বোন ও বন্ধুদের সঙ্গে নিয়ে খুব ভোরে আনন্দের মেজাজে আমরা বনভোজনের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। আমাদের বনভোজনের স্থান হিসেবে বেছে নেওয়া হয়েছিল নদীর ধারের একটি সুন্দর আমবাগান। জায়গাটি ছিল ভীষণ মনোরম ও শান্ত। চারিদিকে সবুজ গাছপালা, পাখির কলকলালি, আর পাশে বয়ে চলা নদীর হাওয়া মনকে এক নিমেষে তাজা করে দিয়েছিল। সেখানে পৌঁছে বড়দের সহযোগিতায় রান্নাবান্নার আয়োজন শুরু হলো। মেনুতে ছিল ধোঁয়া ওঠা গরম ভাত, ডাল, আলু পোস্ত, মুরগির মাংস, আর শেষে চাটনি ও পাঁপড় ভাজা। খোলা আকাশের নিচে সবাই মিলে একসঙ্গে বসে খাওয়ার আনন্দই ছিল আলাদা। খাওয়া দাওয়ার পর সারাদিন আমরা নানা রকম খেলাধুলা করে কাটালাম। ব্যাডমিন্টন খেলা, কানামাছি আর লুকোচুরি খেলে সময় যেন ডানায় ভর দিয়ে উড়ে গেল। পরন্ত বিকেলে নদীর ধারে সবাই মিলে একসঙ্গে গান গেলাম ও ছবি তুললাম। সূর্য যখন পশ্চিম আকাশে ঢলে পড়ল, তখন আমরা নিজেদের জিনিসপত্র গুছিয়ে নিয়ে আনন্দের স্মৃতি বুকে নিয়ে হাসি মুখে বাড়ি ফিরে এলাম। ৪ হলো গেল। ৫ নম্বর, দেখি তোমার প্রিয় বই। কোন বইটি কোন কেন তোমার প্রিয়? হ্যাঁ, লেখক কে? তার সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা। বইটি কোন বিশেষত্ব তোমার নজর কেড়েছে? লেখকের আর কোন বই তুমি কিভাবে পড়তে চাও? আমার প্রিয় বই। বই মানুষকে আনন্দের জগতে নিয়ে যায়। আমার পড়া অনেকের গল্পের বইয়ের মধ্যে সবচেয়ে প্রিয় বইটি হলো চাঁদের পাহাড়।
অ্যাডভেঞ্চার ও রোমাঞ্চে ভরা এই চমৎকার বইটি লিখেছেন বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ কথাশিল্পী বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তাঁর লেখার মধ্য দিয়ে প্রকৃতির রূপ ও সৌন্দর্য অসাধারণভাবে ফুটিয়ে তুলেছিলেন। পথের পাঁচালী ও অপরাজিতার মতো বিখ্যাত উপন্যাস তাঁরই সৃষ্টি। চাঁদের পাহাড় বইটি আমার প্রিয় হওয়ার প্রধান কারণ এর রোমাঞ্চকর গল্প ও অসাধারণ বিবরণ। আফ্রিকার বিপদাংশকুল আফ্রিকা মহাদেশের বনাঞ্চল, বন-জঙ্গল, কালাহারি মরুভূমি আর হিংস্র জন্তু জানোয়ারের বর্ণনা আমাকে একদম মুগ্ধ করেছে। বইটির মূল বিশেষত্ব হলো প্রধান চরিত্র শঙ্করের অদম্য সাহস ও আত্মবিশ্বাস। অজানা বিপদের মুখে দাঁড়িয়ে শঙ্কর যেভাবে বুদ্ধি ও সাহসের পরিচয় দিয়েছে তা আমার নজর কেড়েছে। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের এই অসাধারণ সৃষ্টিটি পড়ার পর তাঁর লেখা আরো অন্যান্য বই পড়ার দারুণ ইচ্ছে জেগেছে। বিশেষ করে তাঁর লেখা আম আঁটির ভেঁপু আরণ্যক বইটি আমি খুবই শিগগির পড়তে চাই। স্কুলের লাইব্রেরি থেকে কিংবা জন্মদিন উপহার হিসেবে নিয়ে এই বইগুলো পড়ার পরিকল্পনা আমার রয়েছে। তাহলে আমার প্রিয় বই হয়ে গেল। ৬, ৭ দুটো আছে। তাহলে ৬ নম্বরটা দেখি। বিদ্যালয়ের জীবনে খেলাধুলার ভূমিকা, লেখাপড়া, খেলাধুলা, চরিত্র গঠন ও অন্যান্য গুণের বিকাশের খেলাধুলা। বিদ্যালয়ে কোন, কোন খেলা তুমি খেলতে পারো? এইরকম তোমাদের পরীক্ষায় দেবে। সেজন্য তোমরা প্রিপারেশন নাও। বিদ্যালয় জীবনে খেলাধুলার ভূমিকা। বিদ্যালয় জীবন শুধু বইয়ের পাতা পড়া মুখস্থ করার মধ্যে সীমাবদ্ধ নয়। শিক্ষার্থীদের সর্বাঙ্গীন বিকাশের খেলাধুলার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রবাদ আছে, সুস্থ দেহ সুস্থ মন। বিদ্যা চর্চার পাশাপাশি খেলাধুলা আমাদের শরীরকে সতেজ ও মনকে প্রফুল্ল রাখে। লেখাপড়া ও খেলাধুলা একে অপরের পরিপূরক। সারাদিন শুধুই পড়াশোনা করলে মানসিক ক্লান্তি আসে, যা খেলাধুলার মাধ্যমে সহজেই দূরে হয়ে যায়। নিয়মিত খেলাধুলা করলে শরীরে রক্ত সঞ্চালন ভালো হয়, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে এবং পড়াশোনায় মনোযোগ গভীরভাবে বৃদ্ধি পায়। শিক্ষার্থীদের চরিত্র গঠন ও অন্যান্য মানবিক গুণের বিকাশে খেলাধুলার অবদান অনস্বীকার্য। খেলার মাঠ আমাদের শৃঙ্খলাবোধ, সময়ানুবর্তিতা, সহনশীলতা এবং দলগতভাবে কাজ করার মানসিকতা শেখায়। জয়কে নম্রভাবে গ্রহণ করা এবং পরাজয় থেকে শিক্ষা নিয়ে নতুন করে ঘুরে দাঁড়ানোর মতো জীবনের বড় শিক্ষাগুলো আমরা মাঠ থেকেই পাই। বিদ্যালয়ে টিফিনের সময় এবং খেলাধুলার ক্লাসে আমি বন্ধুদের সঙ্গে বিভিন্ন খেলা খেলে থাকি। ফুটবল, ক্রিকেট, কাবাডি, ব্যাডমিন্টন খেলতে আমি খুব ভালোবাসি। এছাড়া বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় দৌড় ও দীর্ঘলম্ফন খেলায় অংশ নিতে আমার দারুণ লাগে। সংক্ষেপে বলতে গেলে বিদ্যালয় জীবনে খেলাধুলা আমাদের একজন আদর্শ ও সুসংগঠিত মানুষ হিসেবে গড়ে উঠতে সাহায্য করে। একটি ভ্রমণের অভিজ্ঞতা। একটা ভ্রমণ করতে গেলে তার পূর্ব প্রস্তুতি দরকার। যাত্রা শুরু, পথের অভিজ্ঞতা, ভ্রমণ স্থানের পরিচয় ও বিবরণ এবং ফিরে আসা। ভ্রমণ মানুষের মনকে নতুন আনন্দ ভরিয়ে তোলে এবং জ্ঞানের পরিধি বাড়ায়। গত শীতের ছুটিতে পরিবার সহ পাহাড়ের রানী দার্জিলিং ভ্রমণের সুযোগ হয়েছিল আমার। ভ্রমণের আগের দিনগুলো কাটলো ভীষণ ব্যস্ততা ও উত্তেজনার মধ্যে দিয়ে। শীতের গরম পোশাক, জুতো, ক্যামেরা এবং প্রয়োজনীয় জিনিসপত্র গুছিয়ে আমরা পূর্ব প্রস্তুতি সেরে নিলাম। নির্দিষ্ট দিনে শিয়ালদা স্টেশন থেকে রাতে ট্রেনে চেপে আমাদের যাত্রা শুরু হলো। পরের দিন সকালে নিউ জলপাইগুড়ি স্টেশনে পৌঁছে সেখান থেকে আমরা একটি গাড়ি ভাড়া করে দার্জিলিংয়ের উদ্দেশ্যে রওনা হলাম। পাহাড়ি আঁকাবাঁকা পথ ধরে যখন গাড়ি এগোচ্ছিল, সেই পথের অভিজ্ঞতা ছিল এক কথায় অসাধারণ। যত ওপরে উঠছিলাম ঠান্ডা তত বাড়ছিল। চারিপাশে সবুজ চা বাগান, মেঘে খোলা আর পাইন গাছের সারি দেখে মন আনন্দে ভরে উঠেছিল। দার্জিলিং পৌঁছে আমরা কাঞ্চনজঙ্ঘা শৃঙ্গের রূপ দেখে মুগ্ধ হয়ে গেলাম। ভোরে টাইগার হিল দেখে উদীয়মান সূর্যের আলোয় কাঞ্চনজঙ্ঘার সোনালী রূপ দেখার অভিজ্ঞতা আমি কখনোই ভুলব না। এছাড়া আমরা বাতাসিয়া লুপ, ঘুম স্টেশন এবং বিখ্যাত চা বাগান ঘুরে দেখেছি। সেখানকার ঠান্ডা আবহাওয়া আর মানুষের সহজ সরল ব্যবহার মন ছুঁয়ে গিয়েছিল। 4 দিন আনন্দ কাটানোর পর মন খারাপ নিয়ে আমাদের ফিরে আসার সময় হলো।
পাহাড়ি পরিবেশকে বিদায় জানিয়ে আমরা আবার ঘরের উদ্দেশ্যে রওনা হলাম। তবে দার্জিলিংয়ের সেই চমৎকার স্মৃতিগুলো সারা জীবনের জন্য আমার হৃদয়ে জমা হয়ে রইল। ঠিক আছে? তাহলে ৭ নম্বর হয়ে গেল। এই রচনাগুলো তোমরা পড়বে, তাহলে দেখবে মনে থেকে যাবে, পরীক্ষায় আসলে এগুলো লিখবে। আরও রচনা তোমাদেরকে আমি দিয়েছি। পরিবেশ দূষণতার প্রতিকার, আমাদের জাতীয় পতাকা, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, স্বামী বিবেকানন্দ, নিরক্ষরতা দূরীকরণ। এগুলো তোমরা ডিসক্রিপশন বক্সে ফ্রি ডাউনলোড পিডিএফ আকারে পেয়ে যাবে। চ্যানেলটিকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবে, আর ভালো লাগলে একটা লাইক দেবে, বেল আইকনটা বাজিয়ে দেবে, যাতে পরের ভিডিওগুলো তুমি আরও তাড়াতাড়ি পেয়ে যাও। আজকে এই পর্যন্তই। বাই বাই।